আমরা আবারও ফিরে এলাম শুভপ্রসাদ নন্দী মজুমদারকে নিয়ে আমাদের ঈশান কথার গানের আড্ডায়। এতক্ষণ ধরে সময় কিভাবে কেটে গেছে আমি বুঝতেই পারিনি। আমার মনে হয় আপনারা যারা অনুষ্ঠানটা দেখছেন আপনারাও বুঝতে পারেননি। তো এই প্রথম পর্বের পর আবারও দ্বিতীয় পর্বে আপনাদেরকে স্বাগত জানাই এবং শুভদার সঙ্গে গল্প আবারও শুরু করি। আমরা বহুত্বের কথা বলছিলাম। বহুত্ব থেকে অবশ্যই আমার মনে হয় তুমিও বিশ্বাস করো যে আমাদের এখানকার কোনো শামসুল রহমান কিংবা কোনো অরূপ রতনের মধ্যে সেই বহুত্বের বীজ কোনো না কোনো দিন ঢুকবে এবং তারাও জেগে উঠবে এবং সেই বাঙালি ব্রহ্মপুত্র উপত্যকার বাঙালি, বরাক উপত্যকার বাঙালি কিংবা মিজোরামের বাঙালি এক হবে এবং আমরা সেই দিনটার স্বপ্ন দেখব। স্বপ্ন না দেখলে তো আমরা বাঁচতে পারবো না। তাই সেই রাস্তাটা এখন খুব কঠিন। সেই রাস্তাটা কিভাবে তৈরি করা যায়, সেই পথে আমাদের তরুণ প্রজন্মকে কিভাবে এগিয়ে নিয়ে যেতে হবে, সেই সব নিয়ে চর্চা করতে হবে। সেই পথগুলোতে খুব বাধার সৃষ্টি হয়, আমরা দেখেছি। সেই বাধাগুলো কিভাবে কাটিয়ে ওঠা যায়, তো সেরকম একটা গান আমি চাইবো তোমার কাছ থেকে শুনি। আসলে মানে গান তো তোমরা বলো বিশল্যকরণের মতো, তো সেরকম একটা গান হোক শুভদার গলায়, যেখানে হয়তো আমরা একটু আশার আলো পাই, আমরা এগিয়ে যাওয়ার কথা শুনতে পাই। সেরকম একটা গান হোক আমাদের দর্শকদের জন্য। ঈশান কথা ভালোবাসার গান। হ্যাঁ, অবশ্যই ভালোবাসার গান। ভালোবাসি ভালোবাসি এই সুরে কাছে দূরে জলে স্থলে বাজায় বাজায় বাঁশি ভালোবাসি ভালোবাসি আকাশে কার বুকের মাঝে ব্যথা বাজে দিগন্তে কার কালো আখি আখির জলে যায় ভাসি ভালোবাসি 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 সেই সুরে সাগর কুলে মাধুর খুলে অতল রোদ উঠি তুলে সেই সুরে সাগর কুলে মাধুর খুলে অতল রোদ উঠি তুলে সেই সুরে বাজে মনে অকারণে ভুলে যাওয়া গানের বাণী ভোলা দিনের কাঁদন হাসি ভালোবাসি 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 সেই সুরে কাছে দূরে জলে স্থলে বাজায় বাজায় বাঁশি ভালোবাসি 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 ভালোবাসি। সত্যি ভালোবাসা ছাড়া তো কোনো কিছুই অর্জন করা সম্ভব নয়। আমরা আসলে ভালোবাসাটা খুঁজে নিতে হয়, মানে এবং ভালোবাসাটা খুঁজতে ভালোবাসা দিয়ে। এবারে ওই লোহা যেমন চুম্বক দিয়ে টানতে হয়, তো ফলে ধর তোর ভেতরে যে আমার যে ভালোবাসাটা আছে, আমি ভালোবাসা দিলে পরে তোর ভালোবাসাটা পেয়ে যাবো, তাই না? একদম ভালোবাসা দিয়েই ভালোবাসা জয় করতে হবে। আর একটা অন্য কথায় যাই, আমরা শিলচর থেকে কলকাতা, ঢাকা, তুমি অনেক জায়গায় গান গিয়ে বেরিয়েছো। তুমি মিজোরামে গিয়ে ইংরেজি ভাষায়, রবীন্দ্রসঙ্গীতকে ইংরেজি ভাষায় ট্রান্সলেট করে গান গিয়েছো। এই গল্প আমরা শুনেছি, তোমার কাছ থেকে শুনেছি, অন্যদের কাছ থেকেও শুনেছি। নাগাল্যান্ডে। এবং সেখানে পরিস্থিতিটা এমন হয়েছিল যে তোমার দর্শকদের দেখে মনে হয়েছে এভাবে যদি একটু আমি ট্রান্সলেট করে গাইতে পারি তাহলে আমি সেই বহুত্ব, মানে আমি অনেক লোকের কাছে পৌঁছতে পারবো। এবং তখন সেটা মনে হয়েছিল বলেই তুমি করেছিলে। আমি একটু গানের কথায় আসতে চাই। তোমার কয়েক দশকের শিল্পী জীবন,
সেই বিভিন্ন জায়গায় তুমি দাপিয়ে গান করেছো, কখনো রাজনীতির মঞ্চে, কখনো রবীন্দ্র সদনের মঞ্চে, কখনো শিলচর জেলা গ্রন্থাগার প্রেক্ষাগৃহে। তো আজকে এই সময়ে দাঁড়িয়ে বাংলা গানের যে বর্তমান অবস্থা, তাতে মানে কেমন চলছে তোমার গান বাজনা চর্চা? অতিমারিটা আমরা একটু বেরোতে চাইছি, খুব একটা অতিমারির কথায় আমরা ঢুকবো না, কিন্তু আমি জানতে চাইবো শিল্পী শুভপ্রসাদ নন্দী মজুমদারের গান বাজনার জগৎটা এখন কেমন চলছে? না, অতিমারিতে একটা জিনিস হয়েছে কি, যে দরজাটা বন্ধ ছিল, জানলা জানো। হ্যাঁ, মানে আমি আগে অনুষ্ঠান করতাম হয়তো এই যে জায়গাগুলো বলি হয়তো গেলাম, কিন্তু অতিমারিতে যে যেখানে যাইনি হয়তো কখনোই যাবো না, সেখানেও গান গিয়ে ফেলেছি, মানে এই প্রযুক্তিকে ব্যবহার করে। হ্যাঁ, হয়তো আমরা 25শে বৈশাখে একটা অনুষ্ঠান করেছিলাম যে দুয়ারের কিল টান দিয়ে তাই খুলেছিলাম জানলা। তো তাতে করে দেখা গেলো সেই অনুষ্ঠানে মার্কিন যুক্তরাষ্ট্রের শিল্পীরা জানা ছিল, জার্মানি থেকে, দিল্লি থেকে, চণ্ডীগড় থেকে, বাংলাদেশের সিলেট থেকে, ঢাকা থেকে, আগরতলা থেকে, সব মিলিয়ে হ্যাঁ একটা আমরা অনুষ্ঠান করলাম, মানে গোটা পৃথিবী একটা জায়গায় চলে গেলো। 19শে মে নিয়ে একটা অনুষ্ঠান করলাম যেখানে বাংলাদেশের থেকে ইংল্যান্ডে, আমেরিকা সব মিলিয়ে, ফলে একটা সেটা একটা হয়েছে যে আমি কখনো ভাবিনি কানাডার একটা সাহিত্য আসরে একটা রবীন্দ্রনাথের ঘরে বাইরে নিয়ে বলতে হলো, তারপরে এই ফ্রান্সের একটা অনুষ্ঠানে এই প্রসাদকে নিয়ে একটা অনুষ্ঠান ছিল, অনেক করতে হলো, বাংলাদেশের অসংখ্য করেছি, এইভাবে মানে ওইটা হয়েছে। আর অতিমারি একটা জিনিস যেটা দিয়েছে, আমার একটা জিনিস আমার একদম চলে গিয়েছিল আসলে কি, আমি সুর করতাম আর কি, যে গানটা আমি সুর মানে করেছে, অনেক করিনি, যে কিছুটা করেছি, অগ্নি বাড়ি আছে এই ধরনের কিছু কিছু, তা অনেক সুর করা জিনিসটা একদম পাইনের বোর, একদম পাইনের বোরটা ইয়ে করা, একদমই চলে গেছিলাম, সুর করা আসছিল না, কারণ আমি টের পাচ্ছিলাম যে এই সময়ে সঙ্গীত যে ধরনের সুর করার দাবি করা, আমার ওই সঙ্গীত শিক্ষাটা আমার নেই। কিন্তু এই লকডাউনের পিরিয়ডে হলো কি, বসে থাকার সময় প্রথমে একটা বাংলাদেশের সিলেটের একজন সাংবাদিক এবং কবি, সে একটা গান লিখে আমাকে বললো তুমি শুরু করলে, আমি প্রথমে রাজি হচ্ছিলাম না, তারপরে সে খুব জোর না আপনার করতে হবে করে একটা করলাম, সেইটা লন্ডনের একজন, তিনি বললেন আমি গানটা রেকর্ড করতে চাই। তো আমার আপত্তি গিয়েছে, এটা আমাদের ব্যাপার, মানে আমাদের গৌরবের ব্যাপার যে এত দূরের কেউ একজন, তিনি খুব বড় শিল্পী গৌরী চৌধুরী, মানে ভারতের বা বাংলাদেশের বাইরে, ইউরোপে, আমেরিকা, কানাডায় খুব জনপ্রিয় সঙ্গীত শিল্পী, বাংলাদেশের সিলেটের লোক, লন্ডনে থাকেন। তো গৌরী চৌধুরী সেটা গাইলেন, সেটা একটা রিলিজ অনুষ্ঠান হলো সেখানে, লন্ডন ভার্চুয়াল, হ্যাঁ, তারপরে একটা ভিডিও অ্যালবাম হলো এই লকডাউন মধ্যে, লন্ডনে ওরা পারমিশন নিয়ে দুজনকে পারমিশন দিয়েছে, গিয়ে করেছে, সেইটা একটা হলো, হ্যাঁ, যেটা শুরু করা ছিল। তারপরে বীরভূমের একজন সন্তোষ কর্মকার বলে একজন অত্যন্ত প্রতিভাবান গীতিকার এবং কবি আছেন, গণনাট্য করেন, তিনি একটা গান লিখেছেন, মানে তো উনি আমাকে বলেন আমি চাই আপনি শুরু করুন। শুভদার সুর করা ওই গানটাই একটু আমাদের ঈশান কথার দর্শকদের জন্য দুটো লাইন হোক না। হ্যাঁ, আরেকটা করেছে সিলেটের একটা সুমন বলে ছেলে, তিন রকমের গান আছে, আমি একটু হ্যাঁ আমাদের ভালো লাগবে। হ্যাঁ, একটা গান ওই সিলেট, প্রথম গানটা সিলেটের অপূর্ব শর্মা, কয়লা মুক্তিযুদ্ধ গবেষক, ওর লেখা একটা গান, এবং সিলেটের যুগভেরি এই মুহূর্তে সম্পাদক, এবং এর মাধ্যমে একটা জিনিস হবে কি, সেই আমি যে নস্টালজিয়ার কথা বলছিলাম তোমাদের, সেই সময় এই ঘরে বসে আড্ডা দেওয়ার কথা, শঙ্করী হোটেলে আড্ডা দেওয়ার কথা, তারা যদি এই অনুষ্ঠানটা দেখেন তাদেরও কিন্তু খুব ভালো লাগবে, এবং তারা সেই সুরকার শুভপ্রসাদ নন্দী মজুমদারকে আরো একবার ফিরে পাবে। আমরা শুনি সেই গান, এই গানটা ছিল রাউজিং গান। জাগো মানুষ জাগো, জাগো মানুষ জাগো, শক্তি করো সঞ্চয়, বেদনার তুমি নির্ভয়, এরকম একটা করেছিলাম। আর একটা ওই গানটা এরকম একটা রাউজিং, একটা গান সেটা
যেটা লন্ডনে রিলিজ হয়েছে। হ্যাঁ, আর এই গানটা সন্তোষ কর্মকারের তাপসী রাজুদ্রি গেছে, এটারও একটা রিলিজ হলো। এটা একটা আধুনিক গানের মতো, একটু অন্যরকম শুনে যাবে গানের কথাটা হাত বাড়িয়ে নিজে বলছি না, হাত মেলানো যাবে। হ্যাঁ, তো আমরা একটা সামাজিক দূরত্বের কথা বলছি, তা আসলে কথাটা শারীরিক সামাজিক সামাজিক দূরত্বে গেলে তো আর কি করে নেবো, সেই ভাষা মানে হ্যাঁ। তো তো উনি ওখানে বলছেন যে আমি গানের কথা রয়েছে এরকম, হাত বাড়িয়ে দিচ্ছে সবাই, হাত রাখলাম আমি তোমার হাতে, কোন হিসেবে কি যে ভুলার ঠিক, আমি দেখাতে চাইছি তোমার সাথে, হাত বাড়িয়ে দিচ্ছে সবাই, হাত রাখলাম আমি তোমার হাতে, ঘরে ঢুকে সবে দিয়েছে আজ খিল, তারায় ভরা আকাশ অনাবিল, এরকম একটা। হ্যাঁ, আরেকটা গান সে সিলেটের সুমন বলে, সেও সাংবাদিকতা করে, আর সে লোকগানের বিরাট বড় গবেষক। টুরিন ভাই ভীষণ তরুণ, তোদের চেয়ে একটু বড় হয়তো বা তোদের বয়সী হবে, কিন্তু এই বয়সটা এত বই বেরিয়েছে, অত্যন্ত কুশলী। ও একটা গান লিখে আরেকজনকে দিয়ে বলেছে, এই গানটা সুর আর সুর বিনার খুব খুশি হবে, মানে এইবার ওপার বিভাজন ইত্যাদি। সেই গানটা আমি একটা সুর করে ওকে গিয়ে পাঠিয়েছি, তো লোক সুর ভেঙে। সেইটা একটা সুনামগঞ্জের একটা ছেলে লিঙ্কন কুমার দাস, সে এত অনবদ্য গেয়ে রেকর্ড করে দিয়েছে, মানে আমি বলেছি সুমনকে, এই গান আমি তার কোনদিন গাইব না, সুর করেছি আমি, গানটা লিঙ্কনের গান হয়ে গেল। গানটা হয়েছে এবং তোমার এই জন্মে হয় না দেখা দেখি, মানে বিভাজিত দুজন, একজন এপারে একবার নিজের মতো মনের মধ্যে, তাই তো ছবি আঁকি, তোমার আমার এই জীবনে হয় না দেখা দেখি, এই পারেতে তুমি আছো, ওই পারেতে আমি, মধ্যে কত বিধি নিষেধ, এক ভাষা এক ভূমি, একই আকাশ একই তোমার, এক হৃদয়ে আমি, এক মায়ের একই একই তোমার ছুরি, তোমার আমার এই জন্মে হয় না দেখা দেখি। পুরো কথাগুলো মনে নেই, এরকম তিনটে আলাদা রকমের গান, মানে আমি যদি শুরু করার পরে চলেই গেছি। তার মানে সেই শুরু করে আর আরেকটা আমি শুরু করছি, পারবো না, জানি না পারবো কিনা, একজন, ওটা একটা কবিতা এবং গদ্যে লেখা কবিতা, ওটার মধ্যে কোনো অন্তর্ভুক্ত নেই, কিন্তু আমার কেন মনে হলো যে ওটা একটা গান হতে পারে, ওটাকে একটা গান করার চেষ্টা করছি, খুব ধীরে ধীরে এগোচ্ছি, একটু করে ভেবে, জানি না আদৌ শেষ করতে পারবো না। ফলে এইগুলো করে আমার কেটেছে সময়, মানে এগুলো যদি না থাকতো তবে সত্যি ভীষণ রকম একটা বিষণ্ণতা, ক্লান্ত অবসাদে ঢুকে যেতাম। মানে মানে এই মার্চ মাসের যেদিন লকডাউন আসে, সেদিন শিবচরতেই ফিরে গেছে, 4:40 কলকাতা ফ্লাইট নিয়েছে, 5টা থেকে ফ্লাইট বন্ধ হয়ে গেল। আর পশ্চিমবাংলায় লকডাউন 5টা থেকে হয়, আর তার 2-3 দিন হয় সারা দেশে লকডাউন। পশ্চিমবাংলায় সেদিন থেকে 23শে মার্চ থেকে, আর 5টা থেকে লকডাউন। তো সেই থেকে মানে মার্চ এপ্রিল মে মাসের শেষে একবার পাস নিয়ে বর্ধমানের অফিসে একটু কাজ করতে গিয়েছিলাম, তখন সেই চেনা শহরটা, কোথাও কোনো লোক নেই, চেনা হাইওয়েতে কোথাও কোনো লোক নেই,
শুধুমাত্র অ্যাম্বুলেন্স দেখা যায় আর বিভিন্ন সামগ্রিক গাড়ি দেখা যাচ্ছে, সেটা একটা বিভৎস দেখেছি। হ্যাঁ, ছবি এইগুলো দেখে আসা, তারপরে মানে অবসাদের হয়ে মানে এই যেহেতু এই প্রযুক্তি আমাদেরকে এই দরজা বন্ধ হওয়া সত্ত্বেও জানালাটা খুলে দিয়েছিল বলে, তারপর পশ্চিমবঙ্গের আমফান হলো, আমফানও একটা বিপর্যস্ত অবস্থা হয়েছিল। তো সেই জন্যে খানিকটা, ফলে ওই সময়টা এগুলো নিয়েই ছিলাম। ফলে গান বাজনা হয়েছে এভাবে, শিলচরে অনেক অনুষ্ঠান গান গেয়েছি, একটা অনুষ্ঠান গান গেয়েছিলাম আমি নিজে কখনো। আর এটা একটা অদ্ভুত জিনিস, আমরা একটা অনুষ্ঠান করি কত লোক, 500, 700, 1000। শিলচরের একটা ওয়েটপোর্টের একটা অনুষ্ঠানে গান গিয়েছিলাম, 20,000 লোক শুনছে। তো এগুলো কি আমরা কোনোদিন আমার লোক অনুষ্ঠান গান শুনতে, হ্যাঁ দর্শকের কয়েক গুণ, কয়েক গুণ। তারপরে যেটা 25 বছর অনুষ্ঠান করেছিলাম, সারা পৃথিবী জুড়ে 48,000 মানুষ দেখেছে। হ্যাঁ, এইগুলো তো কোনোদিন রিচ করতে আমরা ফলে এইটা কতগুলো মানে ভালো দিক আমাদের মধ্যে দিয়েছে। আরেকটা জিনিস মানে প্রতিমারির কথা বলবো, আমাদের একটা জিনিস বুঝিয়ে দিয়েছে যে যতই বড় বড় বক্তৃতা বলে, সবার উপরে মানুষ সত্য, সবার উপরে প্রকৃতি সত্য। হ্যাঁ, আর আরেকটা জিনিস বুঝিয়ে দিয়েছে, সবার উপরে প্রকৃতি সত্য, আর প্রকৃতি জানবার চাবি কবজন না, তার বিজ্ঞান। প্রকৃতির কাছে মাথা নত করতে হবে, বিজ্ঞানের কাছে আশ্রয় নিতে হবে, এই দুটো শিক্ষা দিয়েছে। সত্যি তাই। যাই হোক, আমরা এই প্রসঙ্গ থেকে এবারে যে কথায় ঢুকবো, শুভপ্রসাদ নন্দী মজুমদারের খুব ভালো লাগবে, আমরা বলতে চাই তার কথা, আমাদের প্রাণের মানুষ, আমাদের মনের মানুষ, যাদের বাড়িতে বসে আজকের এই অনুষ্ঠানটা হচ্ছে ঈশান কথার, সেই আমাদের কিংবদন্তি ব্যক্তিত্ব কালিকা প্রসাদ ভট্টাচার্যের কথা, যাকে আমরা কয়েকদিন আগে, আমি এখনো বলবো কয়েকদিন আগে, যাকে আমরা হারিয়েছি। হারাবার কোনো কথা ছিল না, আমাদের হৃদয়ে তিনি আছেন, কিন্তু সত্যি সত্যি দেহে তো আর নেই। সেই কালিকা প্রসাদ ভট্টাচার্যের সঙ্গে শুভপ্রসাদ নন্দী মজুমদারের কত সময় কেটেছে সেটা বোধহয় হিসেব করে বলা যাবে না। তাদের গানের সময়, তাদের গবেষণার সময়, অনেক সময় তারা কাটিয়েছেন নানাভাবে। তো সেই কালিকা প্রসাদ ভট্টাচার্যের প্রসঙ্গে এবারে ঢুকবো, শুভদার কাছে জানতে চাইবো, এখনো কি মনে হয়, এখনো কালিকা প্রসাদ ভট্টাচার্য কতটা ছুঁয়ে যায় আজকের এই সময়ে, আজকের সময় বলি বা গোটা জীবনে, এই যে ঘটনাটা ঘটলো, মর্মান্তিক ঘটনা, তারপর থেকেই বলি, সেই স্মৃতি এবং স্মৃতি থেকে আবারও গানে ফেরা, সবকিছুই তার মধ্যে আমাকে তো মানে এক অর্থে সে এমন একটা শাস্তি দিয়ে গেছে যে আমি যেখানে কর্মস্থলে যাই, যখনই যাই ওই স্পটটা পেরিয়ে যাই, বিকেলে যাই, রাতে যাই, আজ পর্যন্ত একটা বার হলো না যে অন্যমনস্কভাবে ফেরোতে পারলো, ওইখানটা এলেই ভেতরটা কেমন করে ওঠে, শূন্যতাটা ঘু করতে। তো এটা আবার ঠিক, আমি একটা ওকে নিয়ে একটা লেখায় লিখেছিলাম যে ও যখন ছিল তখন তো প্রসাদ হয়েছিল, এত কাছে ছিল আর কি, যে ওকে ভালো করে মানে ও চলে যাওয়ার পর জন্য আরো মানে অনেক বেশি করে ফিরে আসছে, যে চেহারা ফিরে আসে ওইগুলো তো ও থাকলে কখনো ভাবতাম না, ও নেই বলেই ও নতুন নতুন করে প্রতিদিন ফিরে আসে। আর যখনই মানে এমন একটা জিনিস হচ্ছে কি, আমার মানে ও কি ছিল আমি জানি না, মানে একটা জিনিস হচ্ছে যে আমার মেয়ে বলে যে কখনো ও তোমার বাউন্সিং ওয়াল ছিল, আমি কোনো একটা কথা বললে পরে সেই কথাটাকে আমি আবার শুনতে চাইতাম ওর মুখ দিয়ে, মানে ও কখনো কখনো আমার প্রতিধ্বনি ছিল, আবার কখনো ছিল ও আমি যেটা উচ্চারণ করলাম ওটাকে একটু শুদ্ধ করে দেওয়া, ওইটাও করতো, ও সংস্কার করতো। ছোটো ছিল ঠিকই আমার চেয়ে, কিন্তু অনেক বড় ছিল। হ্যাঁ, ওকে তো আমি প্রথম কবে দেখি, সেদিনটা কি একটা জিনিস, প্রথম এবারেতেই দেখি, কিন্তু সেটা আমার মনে নেই। আমরা 1971 সালে আমরা শিলং থেকে শিলচরে আসি, হ্যাঁ, 17 অক্টোবর শিলচরে আসি, আর ওর জন্ম 70 সালের 11 সেপ্টেম্বর। তো তারপরে এখানে আনুপিসির কাছে নেহরু জন্মজয়ন্তীর জন্য গান শিখতে এসেছি। আবছা মনে পড়ে, কোলে একটা শিশু ঘুরছিল, কিন্তু অতঃপর
প্রথম যেটা মনে পড়ছে সেটা সম্ভবত 72 কি 73, মানে ওর 2.5 কি 3 বছর বয়স। আমরা বিশ্ববিদ্যালয়ে গান শিখতাম। ওর বাবা রাম কাকু আমাদের বিশ্ববিদ্যালয়ের সচিব ছিলেন, সম্পাদক। তো ওনার সঙ্গে বিকেলবেলা বেবি স্যুট করে এখানে কাজলের টিপ, এখানে কাজলের হাতি করে করে রাম কাকু আর ওর হাঁটাটা খুব একরকম। তো হাঁটার মধ্যে এইটুকু ছোট্ট একটা ছেলে যে রাম কাকুর মধ্যে আছে, তো আসতো। আর আমরা, ও আদুরে ছিল তো, ওর দিদি আমরা একসঙ্গে গান শিখতাম প্রতিনিয়ত। তো আমরা ওকে নিয়ে সবাই কোলে নিয়ে লোফালাফি করতাম, মানে আমাদের কাছে পুতুল খেলা। তো কিছুদিন বাদে একটু বড় হলো, তো ওই আসতো তো আমাদের রিহার্সেলের পেছনে ওকে একটা ছোটো তবলা দিয়ে বসে রাখা হতো, ওটা সে বাজাতো, একটা তবলা না পেলে রাগ করতো। তখন একটা খেলার সুযোগ। তারপর আস্তে আস্তে আমি যেতাম শিবুদা ওকে ট্যাবলার ঠেকা ছিল, হেমন বাজাও, প্রসাদ এভাবে বাজাও। ওইটুকু দেখে আমি চলে এলাম বর্ধমানে। একদিন মাঝখানে এসেছি, এসে এই দিক দিয়ে সেন্ট্রালতে যাচ্ছি, ওরা দেখি হাফ প্যান্ট নয়, পাজামা পরা প্রসাদ শুভদা বলে রিক্সা দাঁড় করেছে। আমার একটা ডিবেটের পয়েন্ট, বাবা প্রসাদ বড় হয়ে গেছে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে করে এখানে একটা দোকান ছিল, কাগজের দোকান, ওইখানটায় বসে সে কি একটা ডিবেট করে তার পয়েন্ট হয়েছে। তারপরে আমি বর্ধমানে ফিরে গেলাম। ফাইনাল পরীক্ষার সময় হঠাৎ একদিন রোববার গণশক্তির দিকে ছবি, যে আসাম চুক্তির বিরুদ্ধে একটা পথসভা, ছাত্র নেতা কালীকর প্রসাদ ভট্টাচার্য পরীক্ষা গেছে। বাবা প্রসাদ তো বড় হয়ে গেল, ছাত্র নেতাই হয়ে গেল। তারপরে পাশ করে আসার পরে এখানে আমরা গণনাট্য শুরু করলাম, ও গণনাট্যে আছে। তারপরেও কী করে আমার 24 ঘন্টার সঙ্গী হয়ে গেল, ছিল এক খেলার পুতুল, হয়ে গেল 24 ঘন্টার সঙ্গী। গণনাট্য করি সর্বক্ষণ, আমি যেখানে আছি ওখানেও আছে, ও যেখানে আছে আমি আছি, এবং ও আমার সাথে তবলা বাজায়। একটা হতো ও বাজাতো, তুমি গাইতো। হ্যাঁ, এবং ওর একটা অদ্ভুত ক্ষমতা ছিল যে আমি গানে যে মুহূর্তে একটা কর ধরবো আর কি, ও বুঝে পাবে আমি কি গান গাইবো। মানে ও এমন একটা ক্ষমতা ছিল, আমি হারমোনিয়ামের করটা এনে ধরলাম, এনে করলাম, ও বুঝে না কি থাকবে। ও যদি পছন্দ না হতো সুবিধা দুজনের একসাথে করা একটা প্রিয় গান। এটা কোথায় খুব প্রিয় গান। বড় হওয়ার পরে বড় হওয়ার পরে বোধহয় শেষ পর্যন্তই যখন মানে প্রথমত গাইতে বলে বলে শুধু দেখা গাবো। আজি বিজন নিশীথ রাতে আসবে যদি শূন্য হাতে, আমি তাই দেখি ভয় মানি জানি, জানি বন্ধু জানি তোমার আছে তো হাতখানি, আজি বিজন ঘরে নিশীথ রাতে আসবে আমি তাই দেখি ভয় মানি জানি, জানি বন্ধু জানি তোমার আছে তো হাতখানি, আজি বিজন পুরোটা গাইছিলাম। যেটা বলছিলাম, তো একসঙ্গে তো খেলার সঙ্গী হয়ে গেল। তারপরে এক সময় সে কলকাতা চলে গেল, কম্পারেটিভ লিটারেচার নিয়ে পড়লো। ওর জ্ঞানের পৃথিবী অনেক অনেক বড় হলো। এলে বলতো, অবাক হয়ে শুনতাম ওর কথা, বুঝতে পারলাম প্রসাদ বড় হচ্ছে। 2017 সালের 7 মার্চের পর ও শুধু মানে ও আসলে আমার তো অনুযোগ ছিল, ও আমার চেয়ে অনেক বড় হয়ে গেছে। মানে লোকে বলে যে ও তো তোমার সঙ্গে ছায়াসঙ্গী ছিল, এই ছিল সেই ছিল, কিন্তু
ওর মৃত্যু ওকে মানে আমার মানে ওই গুরুরা সহ্য হয়ে গেছে, ওই মুর্শিদ হয়ে গেছে মানে। আর খুব একটা বড় কথা, মুর্শিদ হয়ে যায়। মানে ও একদিন আমার ছোটবেলায় খেলার সঙ্গী ছিল, আর হতে 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 এখন আর চিরজীবন, এখন তো ওকে জিজ্ঞেস করতে পারি না, কিন্তু যখনই কোনো কিছু ভাবি তখন আচ্ছা এরকম তার প্রসাদ কী বলতো, ওটা আমাকে কী বলতো, এরকম ভেবে ভেবে চলি। আমি পড়ি যে একটা ওকে নিয়ে একটা লেখায় শিরোনামটা দিয়েছিল ওটা রবীন্দ্রনাথের গানের লাইন দিয়ে, শূন্য করে ভরিয়ে দেওয়া যাহার খেলা তারিরা রইল বসে সকল বেলা। তো শূন্য করে কী হয় যেন একটা ভরিয়ে দিচ্ছে, মানে একদিক দিয়ে শূন্য করে দিয়েছে, আর একদিক দিয়ে এত প্রসাদের এত দিক আমার কাছে আবিষ্কৃত হচ্ছে, এত দিক ভাবছি। এবং আমি দেখছি যে আমি এবং ওর মৃত্যুর পর আবিষ্কার করলাম যে সীমান্তহীন বাঙালি, মানে সত্যি বলছি, মানুষ বলবে তুমি বলতে একটা অসুবিধা যে বলবে তুমি নিজের মানুষের বলছো, কিন্তু এমন সীমান্তহীনতা না। আমি জানি না রবীন্দ্রনাথের পর কোন বাঙালির হচ্ছে না, আমরা সকলেই কোনো না কোনো অর্থে, কেউ পশ্চিমবঙ্গের, কেউ পূর্ববঙ্গের, কেউ আসামের, শক্তি কর্মচারী আমাদের এখানকার, শামসুর রহমান বাংলাদেশের, সুনীল গঙ্গোপাধ্যায় পশ্চিমবাংলার। ও মারা যাওয়ার পরে আমি দেখলাম যে পশ্চিমবাংলার লোক মানে ঘরের ছেলে হারিয়েছে কান্না করছে, কারণ ও পশ্চিমবাংলাতে একটা প্রতিষ্ঠিত শিল্পী ছিল। আমরা টিভিতে দেখলাম বাংলাদেশের লোক কাঁদছে, কেন কাঁদছে? ওখানকার গান ওকে পৃথিবীতে বসিয়েছে, ও আমাদের ছেলে, আর আমরা তো বলছি আমাদের ছেলে। আর ও সত্যি সত্যি কাঁটাতারে বিশ্বাস করতো না। ওর মৃত্যু মানে ও একটা কথা বলি, বাংলাদেশের যিনি সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর ছিলেন, উনি ওর জীবিত থাকার সময় একটা কথা বলেছিলেন, আর ও মারা যাওয়ার পর একটা কথা বলেছিলেন। ও দুটো কথা দিয়ে প্রসাদকে ছেড়ে দেয়। উনি জীবিত থাকার সময় একবার একটা অনুষ্ঠানে বলেছিলেন যে ভারতবর্ষকে আমি অন্য কোনো কিছুর জন্য দিয়ে হিংসা না করি, একটা কোনো হিংসা করি, ওদের একটা কালিকা প্রসাদ আছে, আমার নেই। কত বড় কথা। আর ও মারা যাওয়ার পর, ও মারা যাওয়ার পর সেই আসাদুজ্জামান নূর বলেছেন, বাঙালি হিসেবে আমরা গর্ব যে আমাদের একটি কালিকা প্রসাদ আছে। তখন কিন্তু সব সীমান্ত আর ভারত ভাবছে না, সীমার মাঝে। ফলে ও একটা সীমান্তহীন বাঙালিত্বের প্রতীক। হ্যাঁ, আর ওর মধ্যে একই সঙ্গে একটা হৃদয়বান মানে হৃদয়বান লোকায়ত শিল্পী আছে, একই সঙ্গে মেধাবী গবেষক আছে। হ্যাঁ, দুটোর একটা মিল অদ্ভুত। এবং মানে আমি বলি কালিকা প্রসাদ হতো না, এই কথাটা আমি ঠিক ওইখানটায় যেতে চাই। আমি আমার এক্ষুনি মনে হচ্ছিল কথাটা যে কালিকা প্রসাদ তখনও কালিকা প্রসাদ হয়ে ওঠেননি। আমরা সেই এপার বাংলা ওপার বাংলায় একটু যেতে চাইছি। গানে যাওয়ার আগে আমি বলতে চাইছি যে কথাটা, সেটা হচ্ছে যে তখনও কালিকা প্রসাদ হয়ে ওঠেনি। পশ্চিমবাংলায় গিয়ে দোহার করা কিংবা তার পরবর্তীতে যে বিস্তৃতিটা আমরা দেখেছি সেটা তৈরি হয়নি তখন। কিন্তু ওই সময়ে দাঁড়িয়ে এরকম একটা গান, এরকম একটা কালজয়ী গান যা আমি বলবো যে আন্তর্জাতিক স্তরে পৌঁছে গেছে, তোমাদের মাধ্যমে হোক বা আরো অন্যান্য শিল্পীদের মাধ্যমে হোক, সেই গানটার গড়ার যে আতুর ঘরটা ছিল, তোমরা যারা ছিলে তখনকার কোনো স্মৃতি, তোমার ভালো লাগার কোনো স্মৃতি যদি এই বাড়িতে আমি বলছি, এর আগে একটা কথা বলি, এই ঘরটা উল্টো দিয়ে একটা কাঠের, তখন কাঠের দোতলা, ওই দোতলা উল্টো দিয়ে ঘরটাতেই অনন্তকুমার ভট্টাচার্য লোকবিচিত্রার মহড়া করছে। অন্তু কাপুর একজন অদ্ভুত মানুষ ছিলেন, যিনি প্রথম জীবনে অত্যন্ত শৌখিন মানুষ ছিলেন। হ্যাঁ, উনি তবলা বাজাতেন, ক্লাসিক্যাল গানের সঙ্গে তবলা বাজাতেন, ইত্যাদি করতেন, অন্য জগতের লোক ছিলেন। এবং ওনার জামা কাপড় বম্বে থেকে তৈরি হতো, বম্বে থেকে ড্রাই ক্লিনিং হয়ে আসতো। তখনকার সময় শিলচর থেকে বম্বেতে যেত, ওনার একটা মাপ দেওয়া ছিল, ওখান থেকে কাপড় জামা আসতো। তখন কেউ এসএস পরীক্ষার ইন্টারভিউ দিতে হলে ওনার কাছে জামা কাপড় ভাড়া নিয়ে যেত। এত শৌখিন জামা কাপড়, মানে কলকাতা থেকে বম্বে থেকে এত শৌখিন। সেই লোকটার জীবন আমূল পাল্টে যায় একটা লোককে পেয়ে, তার নাম তুরফান আলী। সেটা রিক্সাওয়ালা ছিল, লোকশিল্পী ছিল। তারপরে অন্তু কাকু সেই
বিলাসের পোশাক শৌখিনতা ছেড়ে সাদা কুর্তা পাজামা ধরলেন, সেই শাস্ত্রীয় সঙ্গীতের ছেড়ে লোকগানে গেলেন। তুরফানকে নিয়ে রিক্সায় তিনি এই বরাকপুরটা গ্রামে গঞ্জের আখড়ায় মোকামে ঘুরে ঘুরে গান সংগ্রহ করতেন অন্যরূপ। এই যে তুরফান রিক্সাওয়ালা একজন লোকশিল্পী, কালিকা ছোটবেলা এই তুরফানের কোলে হতো, তুরফান খুব ভালোবাসত। আর ওর গায়ে রিক্সা চালিয়ে আসতো, ঘামতো, ওর গায়ে ঘামটা চাটতো। বাড়ির লোক ওকে বলতো, এই কি ঘাম চাটিস? ও বলতো, যেহেতু বাড়িটার গোড়া পরিবার, বলতে না না ও আমি খবর নিয়েছি, তুরফান অসম্ভব ব্রাহ্মণ, অসম্ভব ব্রাহ্মণ, মানে মানে এরকম মানে এলেই তুরফানে করে উঠে যেত। আমি বলি ও শেষে ওই অন্তুবাক্য গণনাট্য টনাট্য সব সেরে গেল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তুলনামূলক সাহিত্য বিভাগে শিবাজী বন্দ্যোপাধ্যায়ের কাছে। তো ওই শিবাজী বন্দ্যোপাধ্যায়ের ওখানে ক্লাসরুমে যত ছেলে পড়তো আর কি, তাদের মধ্যে অন্তত একটা ছিল খুঁজে পাওয়া যাবে না যারা জীবনে এরকম একটি তুরফান আলীর কোলে উঠেছিল, তার ঘাম ছেড়েছিল। আর তুরফানের কোলে যারা উঠেছিল তাদের কেউ শিবাজীদার ওখানে পৌঁছতে পারেনি। এই তুরফানের কোল থেকে শিবাজীদার টোল, এই দীর্ঘ মহাযাত্রা, এইটার নাম হচ্ছে কালিকা প্রসাদ। কারণ ও লোকায়ত শিল্পীর ঘাম চেটে তার ব্যাপটাইজড হয়েছে, বুঝলো না? ওইটা সারা জীবন ওর আছে, ওই তুরফানের ঘামটা ওর সারা জীবন ওর মেধার মধ্যে চর্চার মধ্যে আছে। শিবাজীদা আছে, এই শিলচরে এই ছাত্র আন্দোলন পূর্ণপ্রিয় সবাই আছে, অন্তু বাপু আছেন, মুকুন্দ বাপু আছেন, আনুপিসি আছে। কিন্তু এই যে স্টার্টিং পয়েন্ট তুরফানের কোল শিবাজীদার টোল, এইটা আর কারণ বাংলা সংস্কৃতি জগতে কোনো লোক বলতে পারবে না তার এই যাত্রা আছে। এইটা হচ্ছে কালিকা। এই গানটা ও গান লেখা যখন শুরু করলো, ওর সহজ ছিল, খুব অমনোযোগী ছিল। হ্যাঁ, এগুলো খুব পার্টিকুলার ছিল না। যেমন ওর রেডিওর চেক জমা দিত না, ওর অনেক সময় তোষকের তলার থেকে চেক বেরোতে জমা দেওয়া হয়নি, জমা দিল। তো যখন যাদবপুরে পড়তে যাবে তখন ওর যখন সব গোছানো হচ্ছে, এই নিচের ঘরে গোছানো হচ্ছে, তখন হঠাৎ ভেতর থেকে বেরোচ্ছে চেক জমা দেয়নি, ডেট পেরিয়ে গেছে। আনুপিসি আমাকে তুই নিয়ে যায়, কত চেক নিয়ে যে আবার রিভ্যালিডেট করে করিয়েছে, তো বলে লাগবে। তো বলে ভরা একটা কাগজের টুকরো ছিটকে এসে নিচে পড়েছে। কেন তুই দেখে তো দেখি এমনিতেও সব গানটা লিখে আমাকে দেখানি, মানে সবসময় দেখা এইটা না এটা না করেছে, কি এটা দেখি না আমি কেড়ে নিয়েছি, নিয়ে শুভদা প্লিজ দেখো না দেখো না, এটা দেখো না দেখো না, আমি খুলে দিই এটা গান বলে আমি না না শুভদা খুব বাজে হয়েছে, নিও না নিও না নিও না, আমি শুরু করনি, না 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 এটা বাজে হচ্ছে, ফেলে দাও ফেলে দাও, ইসেদেরকে কারণ যে ফেলিনি, কারণ এসব করছে আর কি। আমি ভীষণ সুন্দর, না না লোকের বলবে পুতুলের গানের নকল, না না সম্পূর্ণ আলাদা জিনিস, ওরা শুরু করো না, আমি করি, হ্যাঁ তুমি করো, না না করতে পারে করতে পারে, ফেলে দাও ফেলে দাও, হ্যাঁ না করি। এবারে আমার ও বিকেলের নাইট সুপারে এখান থেকে গুয়াহাটি যাবে, গুয়াহাটিতে ট্রেন ধরে যাবে। এবারে আমি না ওর বাড়িতে বেরিয়ে আমাদের শুরু করতে হবে, আমি বাড়ি চলে গেছি, গিয়ে চান টান না করে তখন একটু গিটার বাজাম, গিটারটা নিয়েছি, তারপরে হারমোনিয়ামটা নিয়েছি, নিয়ে একটা সুরের যেতে যেতে একটা স্ট্রাকচার মাথায় খুলছিল, গিয়ে ওটাকে করে ভাত খেয়ে চানার করি, প্রসাদকে আগে সুনিয়র কাছে অ্যাপ্রুভালটা নিই। তো আস্তে আস্তে প্রসাদ চিরকাল বাস ধরায়, ট্রেন ধরায়, প্লেন ধরায়, সবসময় লেট, ওখানে আসে না আসে না আসে না, ঠিক বাস ছাড়া হর্ন দিচ্ছে তখন সে ঢুকেছে, প্রসাদ এইবার সবাই বলছে এই ছাড়া ছাড়া বাস ছেড়ে দেবে, হ্যাঁ প্রসাদ শোনা যেরকম শুরু করেছে না শোনা শোনা টেনে দরজা উঠছে, আমরা এখন টেনে ও কানে কানে দুলেন বলছে, তখন একটু মিচকে এসে বলছে ভালো হয়েছে ভালো চলেছে, চলে গেল। তারপরে এটা শুরু হলো লজ্জায় গাই না, এই কালীপ্রসন্ন ঘটনা শুনে খুব প্রশংসা করলাম। তারপরে আমি ত্রিপুরা একটা গায়ে দিলাম, কেন লোকে খুব নিচ্ছে, তা বাংলাদেশের মানুষের লোক কি দিকে সিলেটের লোকের বিরাট খুশি হলো। এখন তো এমন হচ্ছে 19 মে দিন গাইতে এসে আমি গাইতে পারি না, মঞ্চুরের দিকে আগে কেউ না কেউ গেয়ে দিয়েছি। এবং আমার একটা ছোট্ট অভিজ্ঞতা আছে, আমি দেখেছি তুমি
করিমগঞ্জে অনুষ্ঠান করো, হাইলাকান্দিতে অনুষ্ঠান করো। এটা এরকম হয়েছিল যে এই গানটা শুভদার গান এরকম বলতে হতো। এটা দেখা গেছে যে শুভদা সবসময় গায় এই গানটা, এটা কে লিখেছেন, কে সুর করেছেন ওইগুলো জানার প্রয়োজন নেই। এত জনপ্রিয় হয়েছিল গানটা, এত মানুষের হৃদয়ে গেঁথে গিয়েছিল, সবাই বলতে এটা শুভদার গান, এরকম হয়ে গেছিল। গানটা একটু শুনি আমরা। আজকের অনুষ্ঠানটা আমরা শেষ করব এই গানটি দিয়ে। ঈশান কথার দর্শকদের একটা কথাই আমি বলবো, একটু আগে রিজওয়ানা চৌধুরী, আমাদের একজন বরেণ্য শিল্পী রিজওয়ানা চৌধুরী বন্যার কথা এসেছিল। তিনি বলেছিলেন তার কিছু কাজকর্মের ক্ষেত্রে, তার কিছু অর্জনের ক্ষেত্রে বলেছিলেন চাওয়ার অধিক পরম পাওয়া। তো আমি বলবো ঈশান কথার আজকের এই ওয়েব ম্যাগাজিনের এই অনুষ্ঠানে সত্যি শুভদাকে পাওয়া আমাদের কাছে একটা পরম পাওয়ার মতো। অনেকক্ষণ আমরা কোথায় সময় গেছে আমরা বলতে পারিনি, নানা বিষয় এসেছে, রাজনীতি থেকে শুরু করে গান বাজনার কথা, এবং অবশ্যই একেবারে শেষ পর্যায়ে কালিকা প্রসাদ ভট্টাচার্যের কথায় তিনি খানিকটা আবেগিক হয়ে পড়েছেন। তো এই সময়ে দাঁড়িয়ে তাদের স্মৃতি কথা শুনতে শুনতে আমাদের এতটাই ভালো লেগেছে, আমরা তাদের সেই সময়ে তৈরি করা গানটা, সেই এপার বাংলা ওপার বাংলা দিয়েই আজকের এই অনুষ্ঠান শেষ করব। এই গানটার মধ্যে একটা কথা আছে, হ্যাঁ, ওই কথাটা আমি বলি যে প্রসাদ যদি অন্য কোনো কিছু না করতো, ওই একটা লাইন ওকে অমর করে দিয়েছে। এই লাইনটা কালিকা প্রসাদ ছাড়া লেখা সম্ভব না। ওটা লিখেছে আমার বাউল মুর্শিদি গানে এপার ওপার মাথা, বাংলা কখনো ফতেমা বিবি, বাংলা কখনো রাধা। এই যে কথাটা না, এটা প্রসাদ ছাড়া কেউ লিখতে পারবে না, কেউ লিখতে পারবে না। আবার এটা প্রসাদও লিখতে পারতো না যদি না ওর কাকার নাম অনন্ত কুমার ভট্টাচার্য হতো। ওর অনন্ত কুমার ভট্টাচার্যর কাকা হলেও এটা সম্ভব ছিল না যদি না ওই অনন্ত কুমার ভট্টাচার্যের সাথে একজন কালাশাহ পীর বলে একজন লোকশিল্পী দেখা হতো। কারণ সেই কালাশাহ পীর মনে বলছে, বল তো বেটা, তোদের রাধা আর আমাদের কি, তোমাদের কি ফতেমা, ফতেমা আর রাধা এক। এটা কালাশাহ সবসময় আর মতো সবসময় বলতেন। এইটা প্রসাদের কোথাওটা ছিল যে ফতেমা আর রাধা এক। এটা তার মনে হচ্ছে ফতেমা রাধা এক শুধু নয়, বাংলায় কখনো ফতেমা, বাংলায় কখনো রাধা। আর সিলেটের মাহবুব লীলেন একটা কথা বলেছে, ফতেমা আর রাধা দুটোকে বাংলা বলার মধ্যে কালিকা একটা গভীর 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 রাজনৈতিক কথা বলছে। কি বলেছে? বলছে রাধা হচ্ছে অনন্তকাল প্রতীক্ষায় আছে কৃষ্ণের জন্য, কৃষ্ণ আসে না, হ্যাঁ, সে পায়নি, সারা জীবন অপেক্ষা করেছে, পায়নি। আর ফতেমা সব ছিল, সে কারবালার প্রান্তরে সব হারিয়েছে। বলছে বাংলা হচ্ছে দুদিক, এপারে বাঙালি ওপারে বাঙালিকে দেখবে দেখবে, এদিন সব ছিল, সব হারিয়েছে। আর একদল মানুষ অপেক্ষাই করে গেছে, সে পেরোনা। যদি এপারে মানে বাস্তুহারা বাঙালি আর ওপারে বাঙালি, সে বলেছে এইটা। ফলে আমি বলি এইটা 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 সম্ভব না, অন্য কারো পক্ষে লেখা সম্ভব না, এটা প্রসাদে লিখতে পারে। এপার বাংলা ওপার বাংলা, মধ্যে জলধি নদী, নির্বাসিতা নদীর বুকে বাংলায় গান বাঁধি। এপার বাংলা ওপার বাংলা, মধ্যে জলধি নদী, নির্বাসিতা নদীর বুকে বাংলায় গান বাঁধি। বাংলায় কাঁদে বেকুলা ভেলায়, দেশ বিভাগের শ্মশানে, 21শে 19শে রফিক কমলা, জলে রাজপথে ময়দানে। বাংলায় আমার দেশটা মেটায়, জল নয় তো পানি। বাংলায় আমি রবি ঠাকুর আর জীবনানন্দ জানি। আমিও শিখেছি আয়ে অজগর, মানে শুধু বন্যা। প্রথম প্রেমের শব্দ বলেছি
শ্যামল বরণী কন্যা আমার বাউল মুর্শিদি গানে এপার ওপার মাথা বাংলা কখন ফতেমা বিবি বাংলা কখনো রাধা বাংলা কখন ফতেমা বিবি বাংলা কখনো রাধা ছিন্ন বাস্তু নির্বাসিত এপার ওপার গেছে ছিন্ন বাস্তু নির্বাসিত এপার ওপার গেছে মার দুধটুকু তবু আমায় বাংলায় শিখিয়েছে এপার বাংলা ওপার বাংলা মধ্যে চলো নদী নির্বাসিতা নদীর বুকে বাংলায় গান বাঁধি নির্বাসিতা নদীর বুকে বাংলায় গান বাঁধি। এক কথায় বলবো, আহা, সত্যি এই গানটা শুভপ্রসাদ যখন করেন তখন আমাদের মনে হয় যে আমাদের কোথাকার, আমাদের এই বরাক উপত্যকার, আমাদের এই ঈশান কোণের কথা যেন সারা বিশ্বে পৌঁছে দেওয়া হচ্ছে এই গানটির মধ্য দিয়ে। যে শেষ কথাটি তপদেববাবু বলেছিলেন এটা আমাদের জাতীয় সঙ্গীত, এটা আমাদের জাতীয় সঙ্গীত, সত্যি এটা আমাদের জাতীয় সঙ্গীত, এবং এটা জাতীয় সঙ্গীত হয়ে অনন্তকাল থাকুক কালিকা প্রসাদ ভট্টাচার্যের মধ্য দিয়ে, শুভপ্রসাদের গানের মধ্য দিয়ে, এবং আপামর বাঙালির মধ্য দিয়ে। বাঙালি যতদিন বেঁচে থাকবে আমরা বিশ্বাস করি পশ্চিমবঙ্গের বাঙালি তাদের মতো করে বলবেন, বাংলাদেশের বাঙালি তাদের মতো করে বলবেন, ত্রিপুরার বাঙালি তাদের মতো করে বলবেন, কিন্তু আমরা আজকে এই ঈশান কথার অনুষ্ঠানে দাঁড়িয়ে আমাদের মতো করে বলবো যে এই গানটি সত্যি বাঙালির জাতীয় সঙ্গীত, আমাদের জাতীয় সঙ্গীত। থাকুক এই গানের মধ্য দিয়ে কালিকা প্রসাদ বেঁচে থাকুন। শুভদাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এতটা সময় দেওয়ার জন্য, এত ব্যস্ততার মধ্যে। শিলচরে এভাবেই আসা হোক, আরো আরো আসা হোক, আমাদের সঙ্গে এভাবে অনুষ্ঠানে আরো আরো দেখা হোক, এই আশা রইল। আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকুন, খুব ভালো থাকুন। সকলকে নমস্কার।